বাবা মা বেঁচে থাকলে কি আজ আমার এই মেঝেতে পড়ে থাকতে হতো? গরিব ঘরে মেয়েদের কি কোনো আত্মসম্মান থাকতে নেই? মা বাবা নেই বলে আজ কি আমি এই মির্জাবাড়ির দয়ে বেঁচে আছি? তাই সাত মির্জা যা ইচ্ছে তাই করতে পারে আমার সাথে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কোনো অভিযোগ করার মানুষ নেই। ফালাক বুঝতে পারছে তার মতো অসহায় আর অভিভাবকহীন মেয়েদের জন্য এই জীবনটাই নিয়তি। সাত তাকে চর মারুক বা অপমান করুক, তাতে চার দেওয়ালের ভিতরেই মুখ বুজে সব সইতে হবে। এসব ভাবতে ভাবতেই চোখের পানি ফেলতে থাকে ফালাক। বিয়ের সেই রাতের পর কেটে গেছে কয়েকদিন। মির্জা বেলা এখন কিছুটা শান্ত। নতুন দুই বউ নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আত্মীয় স্বজনরা একে একে বিদায় নিচ্ছেন। বাড়ির হইচই কমে আসছে। সাত এই কয়েকদিন প্রায় বাড়ি ছাড়া। মাঝে মাঝে গভীর রাতে ফেরে, আবার সকালে কারোর সাথে দেখা না করে বেরিয়ে যায়। রাত তখন প্রায় 1টা। মির্জা ফেলার বাকি সবাই আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফালাকের চোখে আজ ঘুম নেই। ঘরের এক কোণে ল্যাম্প জ্বালিয়ে বসে নিপুণ হাতে নকশিকাঁথা সেলাই করছে। সুই সুতোর এই খেলা ফালাকের খুব প্রিয়। যখন মন অস্থির থাকে সে কাপড়ের ওপর সুতোর ফুট দিয়ে নিজের কষ্টগুলো বুন ফেলার চেষ্টা করে। লাল নীল সবুজ সুতোর আলচে আঁচড়ের সাদা জমিনে এক মায়াবী নকশা ফুটে উঠেছে। ফালাক এতটাই মগ্ন ছিল যে ঘরের দরজা খোলার শব্দটাও প্রথমে খেয়াল করেনি। সাত ঘরে ঢুকেছে। প্রতিদিনের মতো আজ তার মধ্যে বিধ্বংসী মেজাজটা যেন উধাও। ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ফালাকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ল্যাম্পের আলোয় মেয়েটিকে আজ কোনো এক প্রাচীন শিল্পের মতো দেখাচ্ছে। সাত কোনো কথা বলল না, কোনো চিৎকার করলো না, শুধু ঘড়ি আর মানিব্যাগটা ডয়ারে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সাদের এই অস্বাভাবিক নীরবতা ফালাকে কিছুটা অবাক করলো। কাজটা থামিয়ে আর চোখে সাদের দিকে তাকায়। লোকটা আজ কেমন যেন কুঁকড়ে শুয়ে আছে। ফালাক দীর্ঘশ্বাস ফেলে সুই সুতো গুছিয়ে রাখে। তারপর ল্যাম্পটা নিভিয়ে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে দ্রুতটা পাহাড়ের মতো অটল, কিন্তু কিছুক্ষণ পরে ফালাক অনুভব করলো বিছানাটা কাঁপছে। একটা মৃদু শব্দ আসছে ছাদের দিক থেকে, যেন কেউ দাঁতের দাঁত চেপে কোনো যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে। ফালাক অন্ধকার ইশারায় বোঝার চেষ্টা করছে। সাত থরথর করে কাঁপছে। তার বলিষ্ঠ শরীরটা চাদরের নিচে যেন একটা শুকনো পাতার মতো কাঁপছে। ফালাকের মনে হলো স্বাদের নিঃশ্বাসটা অনেক ভারী হয়ে আসছে। দোটানায় পড়ে গেল। বিবেকের দধ্বংসে শেষ পর্যন্ত ফালাক নিজেকে আটকে রাখতে পারল না। সপ্তপর্ণের স্বাদের কপালের উপর হাত রাখল। হাত ছোঁয়াতে সে শিউরে উঠল। ওরে বাবা, এ তো দেখি গা পুড়ে যাচ্ছে। স্বাদের গায়ে তাপমাত্রা আগুনের মতো তপ্ত। জ্বরের তীব্রতায় স্বাদ কাঁপছে। ফালাক ধরপড় করে বিছানা থেকে নামলো। আলমারি থেকে আরও একটা ভারী কম্বল বের করে সে স্বাদের উপরে দিয়ে দিল, কিন্তু তাতেও কাঁপুনি থামছে না। ফালাক বাথরুমে গিয়ে একটা কাপড় আর জল নিয়ে এলো। এই প্রবল জ্বরে জলপট্টি না দিলে স্বাদের বিপদ হতে পারে। অন্ধকার ঘরে স্বাদের মাথার কাছে বসে ফালাক কাপড়টা ভিজিয়ে কপালে জলপট্টি দিতে শুরু করে। ফালাক স্তব্ধ হয়ে বসে রইল, তার চোখে জল। যেন স্বাদের এই অবস্থা ফালাকের খুবই যন্ত্রণা হচ্ছে। সারা রাত জলপট্টি দিল ফালাক। স্বাদের শিউরে বসে বইয়েই রাত কাটলো। ভোরের এক চিলতে মিঠে রোদ জানালার পর্দা ফাঁক দিয়ে চুয়ে এসে স্বাদের মুখে পড়ল। স্বাদের চোখের পাতা দুটো খুব ভারী হয়ে আছে। গত রাতের অসহ্য যন্ত্রণার একথা আবছা মনে পড়ছে তার। ধীরে ধীরে চোখ খুলতেই অনুভব করলো কপালে একটা শীতল ছোঁয়া। খুব সাবধানে হাত বাড়িয়ে কপাল থেকে একটা ভেজা কাপড় সরিয়ে নিল। স্বাদ একটু নড়েচড়ে শুতে গিয়েই থমকে গেল। বিছানার পাশেই বসে ঘুমিয়ে আছে ফালাক। মাথাটা বিছানার কিনারে এলিয়ে পড়ে আছে। গতরাতে নকশিকাঁথাটা অসম্পূর্ণ অবস্থায় একপাশে পড়ে আছে। তার হাতের কাছে রাখা পানির বাটি আলোয় ফালাকের মুখটা দেখাচ্ছে কোনো এক ক্লান্ত পরীর মতো। স্বাদের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। কাল রাতে যখন সে জ্বরের ঘরে যন্ত্রণায় ছটফট করছিল, তখন বাড়ির আর কেউ জানতো না। কেবল এই অবহেলিত মেয়েটি তার শিউরে বসে রাত জেগেছে। তাদের চোখের নিচে হালকা কালচে ছায়া, নির্ঘুম রাতের ছাপ। সাদ অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদের কঠোর মনে আজ এক অদ্ভুত বিড়ম্বনা দানা বাঁধল। বুঝতে পারল ঘৃণা করা সহজ, কিন্তু কারো অকৃত্রিম দয়া নেওয়া পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। বিশেষ করে সেই মানুষটার কাছ থেকে যার ওপর আপনি অন্যায় করে এসেছেন। ঠিক তখনই ফালাক একটু নড়ে উঠল। সাদ বুঝতে পারল ফালাক এখন চোখ মেলবে। ফালাক পুরোপুরি জেগে ওঠার আগেই সাদ খুব সাবধানে পাশ ফিরে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল।
দেওয়ালের দিকে মুখ করে নিজের শরীরটাকে গুটিয়ে নিল। ফালাক চোখ মেলে দেখলো ভোর হয়ে গেছে। ধড়পড় করে উঠে বসলো। প্রথম কাজটি করলো স্বাদের কপালে হাত রাখা। স্বাদ অনুভব করলো কোমল হাতের স্পর্শ। ফালাকের আঙুলগুলো তার চুলের গোড়ায় বিলি কাটলো এক মুহূর্তের জন্য, যেন নিশ্চিত হতে চাইছে জ্বরটা সত্যি কমেছে কি না। ফালাক খুব নিচু স্বরে স্বস্তি নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, শরীরে উত্তাপ অনেক কমেছে, যাক, রাতের বিপদটা কেটেছে। ফালাক বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায়। ফালাক পা টিপে টিপে বাথরুমের দিকে গেল, যেন কোনো শব্দ না হয়। মির্জা বেলা রান্নাঘরের সকালে ব্যস্ততা তুঙ্গে। চুলায় রুটি শেখা হচ্ছে, অন্য পাশে ভাজি। ফালাক রাত জাগার ক্লান্তি চোখে নিয়ে নিপুণ হাতে সবার জন্য নাস্তা তৈরি করলো। বাড়ির নিয়ম অনুযায়ী সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে, কিন্তু আজ ফালাকের সবটুকু মনোযোগ পড়ে আছে ওপরের ঘরটাতে। সবাই নাস্তা শেষ হওয়ার পর ফালাক খুব যত্ন করে একটা ছোট শ্যাম্পেনের চিকেন আর সবজি আর পাতলা চুপ বসালো। এই জ্বরের পর শরীর খুব দুর্বল থাকে, ভারী খাবার স্বাদ হজম করতে পারে না। স্বাদের ছোট চাচি জিজ্ঞেস করে, ফালাক, নাস্তা তো সবাই টেবিলেই খেলো, তুমি আবার আলাদা করে ট্রে সাজাচ্ছ কেন? ফালাক ভাবলো, সে যদি এখন বলে স্বাদের গতরাতে খুব জ্বর ছিল, তবে সারা বাড়িতে শোরগোল পড়ে যাবে। মা অসুস্থ মানুষ, তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়বেন। স্বাদের বাবা হয়তো ব্যস্ত হয়ে ডাক্তার ডাকবেন। স্বাদ এসব হাঙ্গামা একদম পছন্দ করে না, হয়তো উল্টো ফালাকের উপরই চটে যাবে। হ্যাঁ চাচি, আসলে উনি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন তো, তাই বলেন ঘরের নাস্তা করবেন। আর শরীরটা বোধহয় একটু ম্যাজম্যাজ করছে, তাই ভারী কিছু না দিয়ে ছুপ করে দিচ্ছি। ছোট ছাত্রীদের একটু অবাকই হলেন। সাত বাড়িতে সচরাচর খাবার খায় না, আর খেলেও নিজের মেজাজে খায়। আর সে নিজে থেকে ঘরের খাবার চেয়েছে, এটা তার কাছে ভালো লক্ষণ মনে হচ্ছে না। ভালোই তো, ছেলেটা বাইরে বাইরে ঘুরে নিজের শরীরটা শেষ করে ফেলছে। তুমি যখন এত যত্ন করে করছো, নিয়ে যাও। ফালাক ট্রেতে বাটি, চামচ আর পানি গ্লাস গুছিয়ে নিল। ধোয়া ওঠা গরম চুপের বাটিটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপ যেন এক একটা পাহাড় পার হওয়ার ফালাকের কাছে। উনি কি খাবারটা নেবেন, নাকি রাগের মাথায় ট্রেটা ফেলে দেবেন? ঘরের দরজার সামনে এসে ফালাক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওটা একদম নিস্তেজ। গভীর একটা নিঃশ্বাস নিয়ে খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। ফালাক ট্রে হাতে নিজের ঘরে ঢুকে দেখলো বিছানাটা খালি। বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। সাত কি তবে এই শরীর দিয়ে বাইরে চলে গেল? কিন্তু পরক্ষণে বাথরুমের ভেতর থেকে পানির শব্দ শুনে আশ্বস্ত হলো। চুপচাপ জানালার পাশে ছোট টেবিলটার সামনে গিয়ে বসলো। ধোয়া ওঠা সুপের বাটিটা থেকে একটা হালকা সুবাস বেরোচ্ছে। ফালাক দ্বিধায় আছে, সাত কি চিৎকার করবে, নাকি তাকে ঘর থেকে বের করে দিবে? কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হলো। সাদ বের হয়ে এলো। তার চুলগুলো ভেজা, কপাল এখনো অসুস্থতার একটা স্নান ছাপ। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এক পলক ফালাকের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলো না। চোখের চাহনি আজ খুব গভীর, কিন্তু সেখানে আগের মতো সেই রুক্ষতা নেই। সাদ সরাসরি আলমারির কাছে চলে গেল। ফালাক দেখছিল লোকটা এখনো কিছুটা টলছে। একটা হালকা নীল রঙের শার্ট বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরভাবে বোতামগুলো লাগাতে শুরু করে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ফালাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনার জন্য চুপ এনেছি, শরীরটা খুব দুর্বল, এটা খেয়ে নিন। ফালাকের একদম সামনে এসে দাঁড়ালো। ফালাকের মাথা নিচু করে আছে। অনুভব করলো সাদের দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। সাদ কোনো কথা বলল না, শুধু ফালাকের চোখের দিকে গভীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে সাদ টেবিলের উপর রাখা চুপের বাটিটা হাতে তুলে নিল। ফালাক ভেবেছিল সাদ হয়তো দূরে সরিয়ে দেবে, কিন্তু সাদ চুপচাপ স্যুপটা খেতে শুরু করে। ফালাকের চোখের দিকে তাকিয়ে স্যুপটা খেতে থাকে। ঠিক তখনই সাদের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে সাদের চোয়ালটা আবার আগের মতো শক্ত হয়ে গেল। কোনো এক জরুরি কল। যা, বাটিটা টেবিলের উপর রেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই পেছন থেকে ফালাকের কাঁপা কাঁপা কিন্তু দীর্ঘ কণ্ঠস্বর ভেসে এলো, একটু দাঁড়ান প্লিজ। দাঁড়িয়ে গেল। কেন জানি আজ তার পা দুটো ফালাকের অবাধ্য হতে পারল না। পেছনে না ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফালাক দ্রুত পায়ে ড্রয়ারের কাছে গেল। সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে একটা ওষুধের পাতা নিল। প্যাক থেকে একটা ট্যাবলেট বের করার জন্য টেবিলের উপর রাখা ছোট কেসিটা হাতে নিল। খুব নিপুণভাবে নিঃশব্দ ওষুধটা কেটে আলাদা করলো।
ফালাক ওষুধটা নিয়ে সাদের সামনে এসে দাঁড়ায়। সাদ ঘুরে তাকাতেই দেখলো ফালাকের প্রসারিত হাতের তালুতে একটা ছোট্ট সাদা ট্যাবলেট। ফালাকের চোখে এক অদ্ভুত আকুতি। এটা খেয়ে নেবেন প্লিজ। সাদ কিছু না বলে ওষুধটা হাতে তুলে নিল। এরপর ওষুধটা নিয়ে মোট করে বেরিয়ে গেল। ভোরের ঝাপসা আলোয় মির্জাভিলার উঠোনে এক ব্যস্ত জনপদে পরিণত হয়েছে। চারদিকে একটা চাপা উত্তেজনা আর ছোটাছুটি। আজ সবাই মিলে গ্রামের বাড়ি মির্জা মঞ্জিল এই যাচ্ছে। বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ সাদের দাদি এই সফরের মধ্যমণি। তারই হুকুমে পুরো পরিবার আর শহর ছেড়ে শেকড়ের টানে গ্রামে যাচ্ছে। এই ব্যস্ততার মাঝে এক ধরনের শূন্যতা কাজ করছে। গত রাতেই সাদকে জানানো হয়েছিল দাদির সাথে গ্রামে যাওয়ার কথা, কিন্তু সাদ তখন খুব সংক্ষিপ্ত এবং নিরুত্তাপ ভাষায় না বলে দিয়েছিল। তার সেই না শোনার পর বাড়ির কেউ আর দ্বিতীয়বার বলার সাহস পায়নি। সাদের মা জানান ছেলে তার কেমন, তাই কি করবার, সাদকে রেখে চলে যেতে হবে। তাই বাড়িতে কাজের লোক আছে, ওদের বলে রেখে গহরের সাদ কিছু চাইলে দিতে। ফালাক যদিও যেতে চায়নি, সবাই জোর করে নিয়ে যাচ্ছে। আসলে সবাই জানে সাদ এসব পছন্দ করে না, আর পরিবারের এই আনন্দঘন পরিবেশ তাকে খুব একটা টানে না। বাবা ফারদিনকে বলেন সবাই কি গাড়িতে উঠেছে? দাদিকে সাবধানে ধরো ফারদিন, আমাদের এখনই বেরোতে হবে, নইলে রোদে কষ্ট হবে। দাদি গাড়িতে উঠতে উঠতে একবার দোতলায় সে বন্ধ জানালার দিকে তাকায়। সেখানে সাদের ঘর। তার প্রিয় নাতিটা গেল না। সেই চিন্তায় তার কপালে ভাঁজ পড়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসেন। ফালাক সবার শেষে গাড়িতে উঠতে যায়। একবার বাড়ির দিকে তাকায়। বিশাল রাজপ্রাসাদের মতো মির্জা ভিলা আজ একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে। নীলা ফালাককে ডাক দিয়ে বলে, বড় ভাবি এসো, তোমার জন্য পাশের সিটটা খালি রেখেছি। বলা বহুল আয়ান আর ঈশানের বউ নীলা আর রিমা দুজনেই খুব মিশুক। ওদের দেখে মনে হয় না কয়দিন আগে বিয়ে হয়ে এসেছে, মনে হয় এই বাড়ির মেয়ে। ফালা গাড়িতে গিয়ে বসে। ইঞ্জিন স্টার্ট নেওয়ার সাথে সাথে এক অদ্ভুত হাহাকার তার মনে ভিড় করে। সবাই যাচ্ছে, শুধু এই বিশাল বাড়িতে একটা মানুষ একা পড়ে থাকবে। জানে সাদিকা থাকতে পছন্দ করে, তবুও গাড়িগুলো শহরে যানজট ছাড়িয়ে হাইওয়েতে ওঠে। তখন জানালার বাড়ির দৃশ্যপট বদলাতে শুরু করে। ধূসর ইটের দালানের বদলে চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত জোড়া সবুজ ক্ষেত। ভোরের কাঁচা রোদ সেই ঘাসের ওপর পরে সোনালি আবার ছড়াচ্ছে। গাড়ির ভেতরে হাসাহাসি আর গানের আড্ডা চলছে। আয়ান আর ঈশান মিলে পুরোনো দিনের সব মজার গল্প বলছে। মীরা বারবার ফালাককে দেখছে আর বলছে, ভাবি দেখো, ওই যে বক বক উঠছে। গ্রামটা না একদম ছবির মতো। তুমি দেখবে আমাদের গ্রামের পুকুরটা কত বড়। ফালাক হাসছে, সবার সাথে তাল মিলিয়ে কথা বলছে, কিন্তু তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। ঘন্টা চারেকের জার্নি শেষে গাড়িগুলো গ্রামের মাটির রাস্তায় ঢুকলো। তখন দুপুর হতে চলছে। দুপাশে বড় বড় আম আর কাঁঠাল গাছের সারি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা গাড়ি দেখে পেছনে ছুটছে। মির্জা মঞ্জিল কেবল একটা বাড়ি নয়, যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক শ্বেতশুভ্র রাজপ্রাসাদ। মাইলের পর মাইল সবুজ ধানের ক্ষেত পেরিয়ে যখন গাড়িগুলো গ্রামের মেঠো পথে ঢোকে, তখন দূর থেকে চোখে পড়ে আকাশ ছোঁয়া সেই ধবধবে সাদা রঙের দালানটি। বিশাল বিশাল থাম আর খিলারওয়ালা এই বাড়িটি মির্জা বংশের আভিজাত্যের প্রতীক। বাড়ির চারপাশ ঘিরে আছে আম, জাম, কাঁঠাল আর লিচু গাছের নিবিড় অরণ্য। পাতায় পাতায় বাতাস লেগে যে ঝিরঝির শব্দ হয়, তা যেন কোনো প্রাচীন সুরের মূর্ছনা। বাড়ির ঠিক পাশে টলটলে জলের এক বিশাল পুকুর, যা পাড় বাঁধানো শ্বেত পাথর দিয়ে। পুকুরে জলে আকাশের নীল আর চারপাশের সবুজের প্রতিচ্ছবি মিলেমিশে একাকার হয়ে আছে। মির্জা মঞ্জিলের গেট পৌঁছাতেই দেখা গেল বিশাল এক আয়োজন। প্রতিবেশী আর আত্মীয় স্বজন বাড়িটাই মুখরিত। গাড়ি থেকে নামতে দাদিকে ঘিরে ধরল সবাই। ফালা গাড়ি থেকে নেমে যখন মাটির সোদা গন্ধ নাকে নিল, তার মনে হলো সে এক অন্য জগতে চলে এসেছে। এখানে কোনো কৃত্রিমতা নেই। তাদের দাদি লাঠিতে ভর দিয়ে খুব ধীরে ধীরে বাড়ির মূল ফটক দিয়ে ভেতরে ঢোকেন। তার চোখের জল পুরনো ভিটে ফেরার আনন্দ। তিনি হুকুম দিচ্ছেন কাকে কোথায় মালপত্র রাখতে হবে। সাদের বাবা তিনি তার ভাইয়ের সাথে বাইরের বৈঠকখানায় বসে গেছেন। গ্রামের মাহাত্ম্য বা আত্মীয়দের সাথে কুশল বিনিময় করছেন। তার গম্ভীর্য আজ কিছুটা শিথিল। গ্রামের মেঠো ঘেরানে তিনিও যেন কিশোর হয়ে উঠেছেন। মীরা ও রিমা এরা দুজনে যেন ডানা মিলে পাখি। গাড়ি থেকে নেমেই তারা পুকুর পাড়ের দিকে দৌড় দিল। মীরা চিৎকার করে বলছে, মীরা ভাবি দেখ, ওই শাপলাগুলো কত বড়। তাদের খিলখিল হাসি পুরো উঠোনও প্রতিধ্বনি হচ্ছে। বাড়িটার ভিতরে ঢুকতে ফালাকের নজর এলো ড্রয়িং রুমের সেই বড় ছবিটা।
সাদের দাদার আমলের ছবি, তার নিচে একটা খালি সোফা পড়ে আছে। ফারাকের মনে হলো এই উৎসবের সবই আছে, শুধু সেই মানুষটা নেই যার উপস্থিতি পুরো বাড়িটাকে এক ধরনের গম্ভীর্যে ভরিয়ে রাখতো। সবাই হই হুল্লোড়ের মাঝে ফারাক নিজের জন্য বরাদ্দ করা ঘরটির দিকে এগিয়ে যায়। দাদি ঠিক করে দিয়েছেন ফারাক নিচের তলার পশ্চিম পাশের বড় ঘরটাতে থাকবেন। ঘরটা বেশ বড়, মেঝেটা লাল রঙের মোজাইক করা, যা এখনকার সময়ে বিরল। ঘরে ঢুকতেই ফারাকের অনুভব হলো শীতল পরশ। দেওয়ালগুলো অনেক পুরো, তাই বাইরের গরম ভেতরে ওঠা অনুভব হয় না। ঘরে একটা বিশাল সেগুন কাঠের পালঙ্ক, যার উপরে ধবধবে সাদা চাদর বিছানো। এক কোণ একটা পুরোনো আমলের ড্রেসিং টেবিল আর কাঠের বড় আলমারি। ফারাকের মন কাড়ল ঘরের বিশাল জানালাটা। পায়ে পায়ে জানালার কাছে এগিয়ে যায়। আশ্চর্য বিষয় হলো এই জানালার কোনো লোহার গ্রিল নেই, আগেকার দিনে বড় বড় কাঠের পাল্লা। ফালাকে যখন জানালার পাল্লা দুটো দুদিকে মেলে ধরলো, সাথে সাথে যেন এক জাদু বয়ে গেল ঘর জুড়ে। জানালার পর্দা খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লো একদম সতেজ ফুলে ঘেরান মাখার ঠান্ডা বাতাস। শহরে ধোঁয়া আর ধুলোবাড়ির লেশমাত্র নেই এখানে। জানালার ঠিক নিচে বাগান, যেখান থেকে হাসনে হেসার মিষ্টি ঘেরান ভেসে আসছে। জানলা দিয়ে তাকানো সরাসরি চোখ পড়ে পুকুর পাড়ের ওপর। পুকুরের শান্ত জল মৃদু বাতাসে ছোট ছোট ঢেউ তুলছে। ওপারে বিশাল এক বট গাছ, তার ডালপালায় মেলে দিয়ে যেন পুকুরটাকে পাহারা দিচ্ছে। জানলার কোনো গ্রিল না থাকায় মনে হচ্ছে ফালা যেন সরাসরি প্রকৃতির ভেতরে দাঁড়িয়ে আছে। হাত বাড়ালেই যেন বাইরের গাছের পাতাগুলো ছুঁতে পারবে। ফালা জানালার কর্নিশে হাত রেখে চোখ বুজে দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। কতদিন পর এর তো স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। জানালার পাল্লায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রোদে ঝিলিক পুকুর পাড়ে লেগে মুখে এসে পড়ছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কান্নাকাটি আর রান্নার সুবাস। দুপুরের খাওয়ার আয়োজনটা ছিল দেখার মতো। বিশাল লম্বা উঠোনে চাদর বিছিয়ে সার বেঁধে সবাই বসেছে। বড় বড় পিতলের গামলায় ধোয়া ওঠা বাসমতি চালের ভাত, পুকুরের টাটকা রুই মাছের ঝোল আর দেশি মুরগির ভুনা। ফারাক আর নীলা আর রিমা তিনজনে মিলে সবাইকে পরিবেশন করছে। বাড়ির বড়রা তৃপ্তি করে খাচ্ছে। খাওয়ার পর দাদি পান চিবোতে চিবোতে বলে, না, নাতিবুদের হাতের ছোঁয়ায় খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে। বিকেল গড়াতে মির্জা মঞ্জিলের সদর দরজায় ভিড় জমাতে শুরু করলো। গ্রামের মহিলারা খবর পেয়ে গেছেন মির্জা বাড়ির 3 নাত বউ এসেছে। তারা নতুন বউদের দেখার জন্য উন্মুক্ত হয়ে আছে। মির্জা মঞ্জিলের বিশাল বৈঠকখানায় পাটি আর জাজিম বিছানো হয়েছে। ফালাক, নীলা আর রিমা তিনজনেই দাদি সাজিয়ে বসিয়েছেন। ফালাকের পরনে একটা জামদানি শাড়ি, চেহারায় এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে। নীলা উজ্জ্বল রঙের সিল্ক পরেছে, চুলে একগুচ্ছ তাজা বকুল ফুল গোছা। তার চঞ্চলতা সবাইকে মুগ্ধ করেছে। রিমা হালকা গোলাপি রঙের সুতি শাড়িতে তাকে খুব মিষ্টি দেখাচ্ছে। লাজুক হাসিতে সে সবার মন জয় করে নিচ্ছে। একে একে গ্রামের বয়স্ক দাদি নানিরা আর পাড়ার মেয়েরা ঘরে ঢুকতে লাগলো। সবার হাতে ছোটোখাটো উপহার। কেউ এনেছে গাছের তাজা ডাব, কেউ বা নিজের হাতে বানানো পিঠা। এক বৃদ্ধা বলে ওঠেন, ওরে মা, বড় নাত বউ তো দেখি একদম পূর্ণিমার চাঁদ। চোখ দুটো দিকে তাকালে মায়া লাগে। স্বাদ যেমন তেজি ছেলে, তার জন্য এমন শান্ত হীরের টুকরো দরকার ছিল। অন্য একজন মহিলা নীলা আর রিমার দিকে তাকিয়ে বলে উঠলেন, 3টে মেয়েই তো মাশাআল্লাহ, মির্জা বাড়ির ভাগ্য ভালো। এমন নিপুণ আর লক্ষ্মীমন্ত বউ আগে কখনো এই তল্লাটে দেখিনি। এরা তো শুধু সুন্দরী না, এদের ব্যবহারও কি সুন্দর। ফালাক ভাবছে সবাই তাকে স্বাদের বউ হিসাবে এত সম্মান দিচ্ছে। সাদ নিজে কি কখনো তাকে সেই সম্মানটা মনে থেকে দেবে? সাদ গাড়ি নিয়ে মির্জাবিলার গেটে ঢুকলো। তখন রাত প্রায় 9টা 10 মিনিট। বারবার অভ্যাসবশত গাড়ি পার্ক করে সোজা দোতলায় নিজের ঘরের দিকে পা বাড়ালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় বাড়িটা আজ বড় বেশি নিস্তব্ধ ঠেকল সাদের কাছে। ভুতুড়ে এক নীরবতা যেন চার দেওয়াল থেকে চুইয়ে পড়ছে, কিন্তু সাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। নিজের ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা অন্ধকার, কেউ ল্যাম্পটা পর্যন্ত জ্বালিয়ে রাখেনি। সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো। আলো জ্বলতে তার চোখে পড়লো খালি ঘরটা। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিচে দাঁড়িয়ে ঠান্ডা জল মাথায় নিতেই সারাদিনের ক্লান্তি কিছুটা পরিমোষিত হলো। মিনিট 20 পর চুল মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে এলো। বের হয়ে সে অভ্যাসবশত দরজার দিকে তাকালো। প্রতিদিন এই সময়টা ফালাক দরজার কাছে একটা কাঁচের গ্লাসে লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। সাদের ফেরার শব্দ শুনলে মেয়েটা ঠিক হাজির হয়ে যায়। কোনো দিন মেজাজ তুঙ্গে থাকলে দেয়,
কাঁচ ভাঙার শব্দে ফালাকের বুক কেঁপে ওঠে, কিন্তু তার পরের দিনই সে ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকে। আজ দরজার কাছে কেউ নেই। নীল রঙের পর্দাটা বাতাসের সামনে উঠছে। স্বাদের মনে হলো ঘরের আবহাওয়াটা খুব ভারী। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন পেছন থেকে শরবতের গ্লাসটা এগিয়ে দিচ্ছে। দ্রুত পেছনে ফিরল, কিন্তু না, ঘরটা একদম জনশূন্য। স্বাদ ঘর থেকে বের হয়ে বারান্দায় এলো। নিচতলার দিকে তাকিয়ে সে দেখলো পুরো বাড়িতে একটা লাইটও জ্বলছে না, শুধু সিকিউরিটি গার্ডের টর্চের আলো একবার উঠছে, ঝিলিক দিয়ে গেল। হঠাৎ মস্তিষ্কে কোনো বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, আজ তো বাড়িতে কেউ নেই, সবাই গ্রামের বাড়ি চলে গেছে। পরক্ষণে তার মনের আয়নায় ভেসে উঠল ফালাকের মুখটা। ওই মেয়েটাও তো গেছে। সাত আবার নিজের ঘরে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিল ঠিকই, কিন্তু ঘুম তার চোখে ধারে কাছেও নেই। অদ্ভুত এক অস্থিরতা তাকে কামড়ে দিচ্ছে। বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ফালাক এই ঘরে থাকলে এক ধরনের সুবাস পাওয়া যায়। আজ ঘরটায় শুধু এসির যান্ত্রিক ঠান্ডা বাতাস। স্বাদের মনে এক বিচিত্র অনুভূতি খেলা করছে। সে তো বারবার একাকিত্ব চেয়েছিল। চেয়েছিল ফালাক যেন তার চোখের সামনে না থাকে, তাকে বিরক্ত না করে। আজ ফালাক নেই, অথচ স্বাদের মনে হচ্ছে ঘরের প্রতিটি কোণ যেন তাকে বিদ্রূপ করছে। সাদ বিড়বিড় করে নিজেকে শাসন করলো। কি হচ্ছে এসব? একটা সাধারণ মেয়ে যাকে আমি দু চোখে দেখতে পারি না, সে না থাকায় আমার কেন খারাপ লাগবে? পাগল হয়ে যাচ্ছি আমি। কিন্তু মন তো আর যুক্তি মানে না। বারবার ফালাকের মুখটা দেখতে ইচ্ছে করছে। রাত তখন 11টা পেরিয়ে গেছে। শহরে ব্যস্ততা কমে এসেছে, কিন্তু স্বাদের ভেতরে ঝড় থামছে না। হুট করে আলমারি থেকে নিজের বাইকের চাবি আর লেদারের জ্যাকেটটা টেনে নিল। গ্যারেজে নেমে এসে বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের সে পরিচিত গর্জন মাঝরাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। সাত গেট দিয়ে বেরোলেই এক্সিলারেটর চেপে ধরল। শহরের নিয়ন আলোগুলো তার পাশ দিয়ে তীরের মতো যাচ্ছে। বাইকের স্পিডোমিটার কাঁটা দ্রুত উপরে উঠছে। দিকে উঠতে শুরু করলো 80, 100, 120। চোখের সামনে বারবার ভেসে উঠছে ফালাকের সেই শান্ত মুখ, এর প্রতিচ্ছবি। সাত জানে না সে কেন এত দ্রুত যাচ্ছে, কিন্তু তার অবচেতন মন চাইছে যত দ্রুত সম্ভব মির্জা মঞ্জিলে পৌঁছাতে। ওই মুখটা তার এখন দেখতেই হবে। বাইকের হেডলাইনের তীব্র আলো অন্ধকার পিচঢালা রাস্তাকে দুভাগ করে দিচ্ছে। সাদের দুপাশে এখনো ঘন জঙ্গল আর ধানের ক্ষেত। মাঝে মাঝে দু একটা ট্রাক পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু সাদের সেদিকে খেয়াল নেই। তার পুরো অস্তিত্ব এখন শুধু একটা গন্তব্যের দিকে ছুটছে। রাত তখন 2:30। মির্জা মন্দিরের চারপাশে গভীর নিস্তব্ধতা ডুবে আছে। ঝিঝি পোকার ডাক আর গাছের পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফালাকের চোখে আজ কিছুতেই ঘুম আসছে না। কেন জানি তার মনটা এক অজানা অস্থিরতায় কাঁপছে। এপাশ ওপাশ করে শেষমেশ সে বিছানা ছেড়ে উঠে পড়ল। ধীর পায়ে বিশাল জানালার কাছে এগিয়ে এলো। জানালার পাল্লা দুটো মেলে ধরতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস মুখে আছড়ে পড়ল। বাতাসটা বড় বেশি সতেজ। ফালাক চোখ বুজে সেই শীতলতা অনুভব করছিল। গ্রিলহীন জানালার দিকে বাইরের বাগান আর পুকুরের পাড়টা চাঁদের আলোয় রূপালি দেখাচ্ছে। আরাম করে জানালার কর্নিশে হাত রাখলো, কিন্তু নিচে তাকাতে হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জানালার ঠিক নিচে মাটির উপরে দেওয়াল ঘেঁষে পা ছড়িয়ে বসে আছে একটা মানুষ। দেওয়ালের সাথে মাথা হেলান দিয়ে বসে আছে। চাঁদের আলো ঠিক তার মুখে পড়ছে। ফালাকের মন অস্পষ্ট স্বরে বলে উঠল, সাত মির্জা। যেন অবাক হওয়ার চরম পর্যায়ে পৌঁছে গেছে। নিজের চোখ কষলে আবার দেখলো, হ্যাঁ, এই তো সাদি। সেই কালো শার্ট, এলোমেলো চুল, পাশে থাকা তার বাইকের হেলমেট। ধুলোবালি মাখা অবস্থায় সাদ সেখানেই এমনভাবে বসে আছে, যেন সে কোনো দীর্ঘ যুদ্ধের পর একটু আশ্রয়ের খোঁজে এখানে এসে আশ্রে পড়েছে। ফালাক জানালার পাল্লা ধরে একটু ঝুঁকে নিচের স্বরে ডাকলো, আপনি আপনি এখানে কেন? সবাই নিচে কেন বসে আছেন? সাত ফালাকের কণ্ঠস্বর শুনে ধীরে ধীরে চোখ মেলল। মিলিত হলো দুটি চোখ। এলোমেলো চুলে ফালাক দাঁড়িয়ে আছে। চাঁদের আলো যাকে কোনো অপার্থিক পরীর মতো লাগছে। সাত কোনো উত্তর দিল না, শুধু ফালাকের দিকে তাকিয়ে রইল। এই সেই চোখ যা গত কয়েক ঘন্টা সাদের মস্তিষ্কে বিদ্রোহ করে যাচ্ছিল। এই সেই মায়াবী মুখ যার অনুপস্থিতিতে কয়েক হাজার বর্গফুটের বিশাল মির্জা ভিলাকে সাদের কাছে এক জনশূন্য মনে হচ্ছে। সাদ কোনো কথা বলল না, শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইল। সাদের চোখে চাহনি গভীর দেখে ফালাকে কণ্ঠস্বরের
গলার কাছেই আটকে গেল। এই প্রথম স্বাদের চোখে কোনো ঘৃণা দেখছে না, কোনো উপেক্ষা দেখছে না, বরং দেখছে এক তৃষ্ণার্ত মানুষের হাহাকার। স্বাদ প্রাণ ভরে দেখে নিল ফালাককে। এলোমেলো উড়ন্ত চুল, বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া চোখ আর জানালার কর্নিশ আঁকড়ে ধরা বুড়ো দুটি হাত। ফালাককে এক মুহূর্তে স্বাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হচ্ছে। এই মুখটা দেখার জন্য সে যদি আরো কয়েক হাজার মাইল বাইক চালিয়ে আসতো, তবে সেটাও বুঝি কম হতো। বাতাসটা আবারও জোরে বইতে শুরু করলো। বাগানের হাসনাহেনার তীব্র সুবাস স্বাদের নিঃশ্বাসে মিশে যাচ্ছে, আর স্বাদের চোখে স্থির দৃষ্টি মিশে যাচ্ছে ফালাকের কম্পিত হৃদয়ে। ফালাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি সরালো না, বরং আরো নিবিড়ভাবে ফালাকের দিকে তাকিয়ে থাকলো, যেন এই যে কয়েক মিনিটে দেখার, আগামী কয়েক জন্মের তৃষ্ণা মিটিয়ে নিতে চায়।